তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই গাছটার নিচে আমাকে আজকে হিসু পড়িতে হবে। খুব জোর হিসু পেয়েছে, সেই থেকে চেপে আছি। যাই, ওই গাছের নিচে বসে আমি হিসু করে নিই। খুব জোর পেয়েছে। কি আরাম! ওহ, হিসু করার কি আরাম! কে তুমি? কে তুমি? বাঁচাও! বাঁচাও, 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 বাঁচাও! কে আছে? কে আছে? কোথায়? আমাকে বাঁচাও, 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 বাঁচাও! কে আছো? কে আছো? কোথায়? আমাকে বাঁচাও, 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 বাঁচাও! উড়ে উড়ি, উড়ে উড়ি! আবার একই ঘটনা আজকেও শিবনাথের সঙ্গে ঘটল। সেই ভয়ঙ্কর আত্মা এই গাছের নিচে। ওরে বাপরে, ওরে বাপরে! আমি পালাই, পালাই! ওরে বাবারে, ওরে বাবারে! বাঁচাও, সবাইকে বাঁচাও! আয়! আমি নীলেশ, নীলু বলেই সবাই আমাকে চেনে। আমি মামার বাড়িতে এসেছি। আজ থেকে 20 বছর আগে আমি এসেছিলাম। মামার বাড়ি হরিশপুরে। সেখানে আমি পৌঁছে গেলাম তখন সন্ধ্যা 7টা। আমার আসার খবর পেয়ে মামা স্টেশনে আমার জন্য অনেকক্ষণ আগে থেকে এসে গিয়েছিল। মামা আমাকে দেখতে পেয়ে খুব আনন্দ পেল। মামা, তারপর তোমাদের খবর সব ভালো তো? আর রাজুর কি খবর? রাজু এখন কোন ক্লাসে পড়ছে গো? অনেক দিন আসা হয়নি আমার। সেই কখন এসেছিলাম ছোটবেলায় মায়ের সঙ্গে। ভাবলাম চলেই যাই, ছুটি পড়েছে, একটু ঘুরে আসি মামার কাছে। তা বেশ ভালোই করেছিস নীলু, এ তো খুব আনন্দের কথা। তুই মামার কাছে বেড়াতে এসেছিস, এর চেয়ে আর কি আনন্দ হতে পারে? তুই তো জানিস তোর মামি মারা যাওয়ার পরে ওই রাজুকেই আমি মানুষ করেছি অনেক কষ্টে। তারপর থেকে আমি একাই এখন থাকি। রাজু তোর পড়াশোনার জন্য কলকাতায় চলে গেছে। ও কলকাতাতে এখন হোস্টেলে থেকে পড়াশোনা করে। বুঝলি নীলু, তোর সেই ছোটোবেলার কথা মনে পড়ে? এই হরিশপুরেতে তুই একবার 20 বছর আগে এক কাণ্ড ঘটিয়ে গেছিলি, মনে পড়ে? মামা, তারপর সেই কাজলতার কি খবর গো? কাজলতাকে সেই ছোট্টবেলায় দেখেছিলাম, তারপরে এই 20 বছর পরে এসেছি, নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে, তাই না? কাজলতার কি খবর মামা, বলতে পারবে? কাজলতা হলো মামার বাড়ির পাশেই থাকতো হরিণবাবুর মেয়ে। খুব মিষ্টি দেখতে। ওর সঙ্গে আমি ছোট্টবেলায় কতই না খেলা করেছি একসঙ্গে। কত
ঘুরে বেরিয়েছি, গল্প করেছি। আজকে কাজলতাকে দেখতে খুব ইচ্ছা করছে আমায়। তাই মামাকে অনেকক্ষণ ধরে বলতে লাগলাম, কিন্তু মামা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। তারপর মামা অনেকক্ষণ বাদে উত্তর দিল, দেখ নীলু, তুই তো অনেক দিন আসিসনি, আর তুই জানবি বা কী করে? তোকে তো আমি কিছুই বলিনি। তাহলে শোন, আজ থেকে বছর 10 আগে খেয়ার মাঠের পাশে ওই যে আম গাছটা আছে, ওই আম গাছের ধারে একটা পুকুর আছে। তুই তো জানিস ওই পুকুরের জল অনেক গভীর। কাজলতা গিয়েছিল ওই পুকুরে স্নান করতে। তারপর থেকে কাজলতা নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে কাজলতার দেহ ভেসে ওঠে, আর গ্রামের সব লোকজনেরা ওকে নিয়ে আসে, কিন্তু কোনো মতেই সে আর বেঁচে ছিল না। পরের দিন সকালবেলা আমি রাজুর সঙ্গে চলে গেলাম ওই আম গাছটার নিচে, যেখানে আমি আর কাজলতা মিলে কত গল্প করেছি, কত খেলেছি, অনেক সময় কাটিয়েছি। আমাকে রাজু বলল, নীলুদা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়, বুঝলি? এই আম গাছের নিচেই অনেক অশুভ আত্মা আছে। আমি কিন্তু ভূতটুতে বিশ্বাস করি না, তাই আমি বলে উঠলাম, আরে দূর, এই আম গাছের নিচে কি আর থাকবে? কিছুই নেই, তোর সব মনের কল্পনা। তুই যা, বাড়ি যা। মামা অনেকক্ষণ ধরে চিন্তা করছে, মামা একা আছে। আমি একটু পরে যাচ্ছি। রাজু চলে যাওয়ার পরেই আমি ওই আম গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার অনেক স্মৃতি মনে পড়ছিল। কাজলতার সঙ্গে এই আম গাছের নিচে বসে আমি কত গল্প করেছি। হঠাৎ করে একজন এসে, আরে কি ভাই, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? জানো না এই জায়গাটা খুব খারাপ? তোমাকে কেউ কিছু বলেনি নিশ্চয়? না না দাদা, আমি এখানেতে দাঁড়িয়ে আছি। আসলে আমি মামা বাড়িতে এসেছি তো, একটু ঘুরে দেখছিলাম চারদিকটা। ও কিছু নয়, আপনি যান, আপনি এখান থেকে চলে যান। আমি এখানে বেশ কিছুক্ষণ থাকতে চাই। আমার পুরনো সব স্মৃতিগুলো এখানে আমার সঙ্গে জড়িয়ে আছে। আমাকে বাধা দেবেন না, আপনি যান, আপনি নিজের কাজে যান দাদা, আমি এখানে একাই থাকব। লোকটি চলে যাওয়ার পরেই আমি সেই পুরনো এক গন্ধ অনুভব করলাম। সেই কাজলতার গায়ের এক মিষ্টি গন্ধ। আমার যেন মনে হচ্ছিল আমার কাছেই কাজলতা দাঁড়িয়ে আছে। আমি আর স্থির থাকতে পারলাম না, নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরে এক চাপা কান্না বেরিয়ে আসলো। আমি অনেক কষ্ট পেলাম, অনেক দুঃখ পেলাম। আমার যেন মনে হচ্ছিল আমার চারপাশেই কাজলতা ঘোরাঘুরি করছে। আমার কিছুই ভালো লাগছিল না, তাই ওই আম গাছটার নিচে গিয়ে একটু বসলাম। বসে বসে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। তারপর আমার স্বপ্নেতে ভেসে এলো সেই কাজলতা। কাজলতা আমার কাছে এগিয়ে আসছে, এগিয়ে এসে কত যেন পুরনো গল্প শুরু করে দিল। আমিও কাজলতার সঙ্গে যেন অনেকটা সময় কাটাচ্ছি এটা মনে হলো। আমিও কত গল্প করলাম, কিন্তু সেসব ছিল পুরোটাই কল্পনা, পুরোটাই স্বপ্ন। আমার কাজলতা আমার কাছে আর নেই। এই সত্য ঘটনাটা আমি আর মেনে নিতে পারলামই না।
মনে হলো যেন আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমি অনেকটা সময় ধরে এই আম গাছটার নিচে বসে কাটিয়ে ফেললাম। হঠাৎ করে মামা এসে কখন যে আমাকে ডাকলো আমি বুঝতেই পারলাম না। এই দেখ নীলু, তুই এখানে বসে আছিস, তোকে আমি সারা জায়গা খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। শেষকালে ওই রাজু বলল তুই যেন সকাল থেকে এই আম গাছের নিচে এসে বসে আছিস। কি রে নীলু, তোর কি হয়েছে? তুই কি সেই কাজলতার স্মৃতি আর ভুলতে পারছিস না? না না মামা, তা নয়। আসলে আমি এই আম গাছের নিচে বসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন পরে এসেছি তো। আমার ওই আম গাছের নিচে বসে ঘুমিয়ে পড়াটা মামা যেন অবাক হয়ে গেল। মামা আর আমাকে কিছু না বলে চুপচাপ আমাকে নিয়ে বাড়ি ফিরল। আমিও কিছু জানতেই পারলাম না এই আম গাছটার আসলে রহস্যটা কি। যেও না আমাকে ছেড়ে, আমার কাছে এসো, আমার সঙ্গে গল্প করো নীলু, আমি তোমায় খুব ভালোবাসি। বাড়ি ফেরার পর থেকেই আমার শরীরটা যেন একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমার গায়ে প্রচণ্ড জ্বর। আমি চুপ করে বসে আছি। মামা গিয়েছিল কিছু ওষুধ আনতে সাবির বাবুর কাছে। সাবির বাবু হলেন এই গাঁয়ের খুব ভালো ডাক্তার। মামার আসতে দেরি হওয়া দেখে আমি শুয়ে পড়লাম। আমার শরীর প্রচুর খারাপ। আমি শুয়ে আছি, সেই সময় যেন মনে হলো আমার রুমেতে কে যেন আমাকে ডাকছে। সেই পুরনো স্মৃতি আমাকে ভাবিয়ে তুলছে। আমি যেন আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমি ওই পুরনো স্মৃতি ধরে হাঁটতে শুরু করলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর আমার আর কোনো কিছুই মনে নেই। শান্তিবাবু, কিছু মনে করবেন না, আমি আজকে যেতে পারছি না। আসলে আমার ছেলেটার আজকে জন্মদিন তো। আপনাকে যে জ্বরের ওষুধটা দিয়েছি ওই ওষুধটা গিয়ে খাইয়ে দেবেন, দেখবেন অনেকটা জ্বর কমে যাবে। আমি কাল গিয়ে বরং একবার দেখে আসব। ঠিক আছে শান্তিবাবু, আপনি তাড়াতাড়ি যান, এই ওষুধটা খাইয়ে দেন। আমি কাল গিয়ে ছেলেটাকে একবার দেখে আসব। ও তো আমারও ভাগনার মতো, তাই না? সাবির বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ওষুধগুলো দেওয়ার জন্য। এত রাতে যে আপনি আমার জন্য এতটা করবেন। আজ তাহলে আসি। তারপর আমার মামা সাবির বাবুর কাছে ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়ল ওখান থেকে। কি ব্যাপার, এত রাতে নীলু একা একা কোথায় যাচ্ছে? ও কোথায় যাচ্ছে এত রাতে? নীলু, নীলু! ও বাবা, ও তো আমাকে কোনো সাড়াই দিল না। যাই যাই, শান্তিবাবুকে বলতে হবে তো। এত রাতে কি ব্যাপার কি জানি, ছেলেটা একা একা কোথায় যেন বেরিয়ে যাচ্ছে হনন করে। শান্তিবাবু, ও শান্তিবাবু, এদিকে আসুন, খুব বিপদ। ও শান্তিবাবু, বুঝলেন, ওইদিকে নীলুকে আমি যেতে দেখলাম একা একা। কি ব্যাপার বলুন তো, একা একা হনন করে চলে গেল। আমি কত করে ডাকলাম, কোনো সাড়াই দিল না। কি ব্যাপার, ও কোথায় যাচ্ছে এত রাতে? আরে হরিণ বাবু, বলো কি, ছেলেটার তো খুব জ্বর। সকাল থেকেই ওই আম গাছের নিচে গিয়ে বসেছিল,
আর সন্ধ্যা থেকে বিশাল জ্বর। আমি তো ওষুধ আনতে গিয়েছিলাম সাবির বাবুর কাছে। সত্যি বলছো? তুমি সত্যি দেখেছো? হ্যাঁ হ্যাঁ শান্তিবাবু, আমি নিজের চোখেই দেখলাম। নীলু আমার কোনোর কথা উত্তর দিল না, নিজে হনহন করে এগিয়ে যেতে লাগলো। তারপর মামা ঘরের মধ্যে দৌড়ে প্রবেশ করলো। প্রবেশ করে আমাকে না দেখতে পেয়ে সে অবাক হয়ে গেল। এ নিশ্চয়ই ওই আম গাছটারই মায়া। চলুন চলুন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। দেরি করলে বিশাল বিপদ হয়ে যেতে পারে। চলুন শান্তিবাবু, তাড়াতাড়ি চলুন, এখানে আর দাঁড়িয়ে থাকা আমাদের ঠিক হবে না। আমার মনে হচ্ছে ওই আম গাছটারই অশুভ আত্মা আমার ওই ভাগনাকে ডেকে নিয়ে যাচ্ছে। ও আর কারোর আত্মা নয়, ও কাজলতার আত্মা। কাজলতা ওকে আর ভুলতে পারছে না। তারপর আমি যখন চোখ খুলে দেখলাম আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মামা, আর সামনেই হরিণবাবু। আমার যে কি হয়েছিল আমার আর মনে পড়ছে না। আমাকে দেখে হরিণবাবু বললেন, বাবা খুব বাঁচা বেঁচে গেছো কালকে। তোমাকে অশুভ আত্মা ভর করে নিয়ে গিয়েছিল ওই আম গাছটাতে। হরিণবাবু বুঝলেন, কালকে আমাকে কাজলতাই ডেকে নিয়ে গিয়েছিল ওই আম গাছটাতে। ওর আত্মা ওই আম গাছটাতেই আছে। ওকে মুক্তি দিতে হবে, ও মুক্তি চাইছে। দেখ নীলু, তুই বরং ঘরে ফিরে যা। আসলে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আত্মা শান্তি পাবে না রে, ও যে অতৃপ্ত আত্মা।